বাংলায় একটা প্রবাদ আছে, সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার। আর এই আপনার একবারের গঙ্গাসাগর ভ্রমণ যদি হয় পৌষ মাসের পূর্ণ মকর সংক্রান্তিতে এবং এই পূর্ণ লগ্নে যদি আপনি গঙ্গাসাগরের জলে ডুব দিতে পারেন, তাহলে আপনার মোক্ষ প্রাপ্তি হতে পারে। আর এজন্যই প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো শ্রদ্ধালু বহু বাধা বিপত্তিকে অতিক্রম করে এই গঙ্গাসাগরে আসে শুধুমাত্র একটু পুণ্য অর্জনের আশায়। প্রধানত সমতল ভূমিতে অবস্থিত হলেও এখানকার প্রধান সমস্যা মুড়িগঙ্গা নামে একটি নদী, যার জন্য সহজে রাস্তাও হয়ে ওঠে অতি দুর্গম। আবার দ্বীপ হওয়ার কারণে 30 কিলোমিটারের দীর্ঘ একটি রাস্তায় এখানে যাওয়ার একমাত্র মাধ্যম। মূলত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই গঙ্গাসাগর দ্বীপে কপিল মুনির আশ্রমকে ঘিরে যে মেলা অনুষ্ঠিত হয় তাতেই এত রমরমা। এখানে মেলা ঠিক কবে থেকে শুরু হয়েছিল সে বিষয়ে কারো কাছে কোনো ডকুমেন্টারি নেই, তবে অনুমান করা হয় আজ থেকে প্রায় 1.5 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দে এই তীর্থক্ষেত্রের অস্তিত্বের প্রমাণ মিলেছিল। তো এবছরও অনুষ্ঠিত হবে পৌষ সংক্রান্তিতে ভারতের সবথেকে দ্বিতীয় বৃহত্তম এই মেলা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থাপন করব এই মেলার সম্পূর্ণ তথ্য। এবছর কত তারিখ থেকে এই মেলা শুরু হচ্ছে, এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কেন শুরু হয়েছিল এই মেলা, এই সমস্ত নানান প্রয়োজনীয় তথ্য। এই গঙ্গাসাগরে আপনি প্রত্যেকেই ভ্রমণ করে থাকি, তাই এবছরও যদি আপনি গঙ্গাসাগর ভ্রমণ করতে চান অথবা এবছর প্রথমবারেই যদি গঙ্গাসাগর ভ্রমণ করেন, তাহলে ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং যত বেশি বেশি পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে করে আপনার পাশাপাশি অন্যদেরও হেল্প হয়। গঙ্গাসাগরের মেলা কুম্ভ মেলা পরে হিন্দুদের দ্বিতীয় বৃহত্তম মেলা। সাগরদ্বীপের দক্ষিণে যেখানে হুগলি নদী পতিত হয়েছে সেখানে প্রধানত এই মেলাটি বসে। এই স্থানটি হিন্দুদের কাছে একটা পবিত্র তীর্থ, তাই প্রতি বছরই পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসেন। ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে এখানে ভিড় করলেও উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীর সংখ্যাই সব থেকে বেশি হয়। মেলাটি প্রায় 1 সপ্তাহের অধিক সময় ধরে পরিচালিত হয়, তবে মকর সংক্রান্তির স্নানেই সব থেকে বেশি পুণ্যার্থী এখানে আসেন, যা কয়েক লাখে গিয়ে জড়ো হয়। 2024 সালে এই সংখ্যাটা ছিল প্রায় 1 কোটি। তবে 2025 সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হওয়ায় অনুমান করা হচ্ছে এবছর গঙ্গাসাগরে ভিড়টা তুলনামূলকভাবে অনেকটাই কম হবে। তাই আপনি যদি ভিড়ভাট্টা এড়িয়ে গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে চান, তাহলে এবছরই আপনার জন্য সুবর্ণ সুযোগ। তবে মেলা কমিটির অনুমান কুম্ভ মেলার জন্য গঙ্গাসাগরের মেলায় কোনো এফেক্ট পড়বে না। এবছর প্রধানত এই মেলা চলবে 10 জানুয়ারি 2025 থেকে 18 জানুয়ারি 2025 পর্যন্ত। তবে মকর সংক্রান্তির যে পুণ্য স্নান রয়েছে সেই স্নানটা পড়ছে 14 জানুয়ারি ভোরবেলা। প্রতি বছরই গঙ্গাসাগরের এই মেলা অনুষ্ঠিত হয়। তীর্থযাত্রীরা গঙ্গাসাগরের পবিত্র জলে ডুবকি দিয়ে এবং সকালবেলা সূর্য পূজার মাধ্যমে তাদের এই মকর সংক্রান্তির পুণ্য স্নান সম্পন্ন করেন। গঙ্গাসাগরের এই স্নানযাত্রা সম্পর্কে অনেক রকমের কাহিনী বর্ণিত আছে। আমরা মহাভারতেও এর উল্লেখ পাই। মহাভারত অনুযায়ী পাণ্ডবগণ কোশী নদীর তটদেশ থেকে যাত্রা করে গঙ্গাসাগর সঙ্গম অর্থাৎ গঙ্গা ও সমুদ্রের মিলনস্থলে উপস্থিত হয়েছিলেন এবং যতদূর জানা যায় তারাও এই পুণ্য স্নানে অংশগ্রহণ করেছিলেন। তবে যে কারণে গঙ্গাসাগরের এই পুণ্যযাত্রা শুরু হয়েছিল সেই বিষয়টা এবার তোমাদেরকে জানাই। আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থ ও পুরাণ অনুসারে সূর্যবংশ নামে এক বিরাট বংশ ছিল আমাদের এই পুণ্যভূমি ভারতভূমিতে। সে সময় মুনি ঋষিরা ছিলেন প্রবল ক্ষমতাশালী। জানা যায় তারা যে অভিশাপ বা আশীর্বাদ দিতেন তা অক্ষরে অক্ষরে ফলে যেত। সেই সমস্ত মুনি ঋষিদের মধ্যে কপিল মুনি নামে একজন মুনি ঋষিও ছিলেন। জানা যায় সে সময় কোনো এক অজ্ঞাত কারণে এই কপিল মুনি সে সময় ভারতবর্ষে স্থিত সূর্যবংশের 60,000 পুত্রকে ক্রোধান্বিত হয়ে ভস্মীভূত করেছিলেন এবং তাদের আত্মাকে নিক্ষিপ্ত করেছিলেন নরকে। এবং এই সময় কপিল মুনি এও জানিয়েছিলেন যে এই সূর্যবংশের কোনো বংশধর যদি গঙ্গাকে স্বর্গ থেকে এই মর্তে বহন করিয়ে নিয়ে আসে এবং ভস্মীভূত হওয়া এই 60,000 পুত্র যদি গঙ্গার স্পর্শ পায়, তবেই একমাত্র এই 60,000 পুত্রের আত্মা নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে এবং তারা স্বর্গবাসী হবে। এই 60,000 পুত্র ছিল সগর রাজার পুত্র এবং এর কিছুকালের মধ্যেই এই বংশেরই ভগীরথ নামে একজন রাজা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তভূমে আনতে সক্ষম হয়। গঙ্গার স্পর্শ পেয়ে সগর রাজার 60,000 পুত্র উদ্ধার হয়। আজ গঙ্গাসাগরের যে স্থানে কপিল মুনির আশ্রমটি রয়েছে, এখানে কোনো একটি স্থানে এই ঘটনাটি ঘটেছিল। পরবর্তীতে এই স্থানই হয়ে ওঠে একটি তীর্থস্থান এবং এখানে আসা পুণ্যার্থীদের বিশ্বাস সগর রাজার পুত্রদের মতন
মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে যদি এখানে গঙ্গা স্নান করা যায় তাহলে তারাও এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাবে। এজন্যই প্রধানত এই দুর্গম তীর্থযাত্রা। শুধুমাত্র এখানে আসা যাত্রাপথ যে দুর্গম তা কিন্তু নয়, বর্তমানে কপিল মুনির আশ্রম যে স্থানে রয়েছে এই স্থানও কিন্তু অত্যন্ত দুর্গম। প্রতি বছরই সামুদ্রিক ঝড়ে এখানকার স্থানগুলো হয়ে যায় তছনছ, সেগুলো পুনরায় রিপেয়ারিং করা লাগে। আপনারা বর্তমানে গঙ্গাসাগর গেলে যে স্থানে কপিল মুনির মন্দিরটি দেখতে পারবেন সেখানে কিন্তু আদতে কপিল মুনির কোনো আশ্রম ছিল না। কপিল মুনির আশ্রম আসলে যে স্থানে ছিল সেই স্থান বর্তমানে সমুদ্রবক্ষে। চলুন এবার আপনাদের জানিয়ে দিই এই স্থানে আপনারা কিভাবে আসবেন। আপনারা ভারতবর্ষ অথবা পৃথিবীর যে স্থানেই বসবাস করুন না কেন আপনারা প্লেন অথবা ট্রেন মারফত চলে আসুন শিয়ালদহ রেলওয়ে স্টেশনে। এখান থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকালের ট্রেন ধরতে হবে। শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকাল নামে মাত্র 2টি ট্রেনই চলে, আর যে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনগুলি যায় সে লক্ষ্মীকান্তপুর লোকাল লক্ষ্মীকান্তপুরে পৌঁছানোর পরে ওই ট্রেনটি ভায়া হয়ে চলে যায় নামখানার দিকে। ওই ট্রেন ধরে চলে আসুন নামখানার একটি স্টেশনের আগের স্টেশন কাকদ্বীপে। কাকদ্বীপ স্টেশন থেকে আমাদের যেতে হবে 8 নম্বর ফেরিঘাটে। কাকদ্বীপ স্টেশনের বাইরে প্রচুর টোটো পাওয়া যায়, 20 অথবা 30 টাকার বিনিময়ে এই টোটোওয়ালারা সহজে আপনাকে এই 8 নম্বর ফেরিঘাটে পৌঁছে দেবে। এখান থেকে আমাদের ফেরি মারফত পার করতে হয় মুড়িগঙ্গা নদী। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের উপরে এই যাত্রাপথ। ফেরিতে ভাড়া নেবে 9 টাকার মতন। এই ফেরি মারফত চলে আসতে হবে কচুবেড়িয়া ঘাটে। এখানে আপনারা পেয়ে যাবেন কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। বাস ছাড়াও আপনারা যেতে পারেন অটো অথবা ম্যাজিক গাড়িতে করে। বাস এবং ম্যাজিক গাড়ির ভাড়া 40 টাকা করে এবং অটোর ভাড়া 50 টাকা। আপনাকে সরাসরি একেবারে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে এই যানবাহনগুলি। গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে পৌঁছানো মাত্রই আপনারা আশেপাশে পেয়ে যাবেন প্রচুর খাবারের হোটেল। এই হোটেলগুলি থেকে আপনারা সহজেই খাবার সংগ্রহ করতে পারেন। থাকার জন্য এই গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের আশেপাশে রয়েছে প্রচুর আশ্রম, সেখানে আপনারা একেবারে স্বল্প মূল্যের বিনিময়ে রাত্রি যাপন করতে পারেন। তবে এই সমস্ত স্থানে এই তীর্থযাত্রার সময়ে জায়গা পাওয়া একেবারেই মুশকিল। আগে এখানে তেমন ধরনের কোনো হোটেল বা গেস্ট হাউস ছিল না। এখানে যেতে হলে আপনাকে ভারত সেবাশ্রম সংঘের মতো আশ্রমের উপরেই বেশিরভাগ নির্ভর করতে হতো। তবে বর্তমানে এখানে বেশ কিছু হোটেল এবং গেস্ট হাউসের নির্মাণ হয়েছে, যেখানে আলিশানভাবে থাকার পাশাপাশি থাকে খাবারের নানান বন্দোবস্ত। তবে সেক্ষেত্রে হোটেল মালিকের সঙ্গে আপনাদের কথা বলে নিতে হবে। এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল, যেখানে রুম ভাড়া করতে গেলে আপনাকে অনলাইন রেজিস্টার করা বাধ্যতামূলক। তবে এই সমস্ত ঝামেলা থেকে এড়াতে আমি বলবো আপনারা টেন্ট সঙ্গে করে নিয়ে যান, কারণ আপনারা এই গঙ্গাসাগর মেলায় যে কোনো স্থানে টেন্ট লাগানোর জায়গা পেয়ে যাবেন। এবছর মেলা শুরু হচ্ছে 10 জানুয়ারি এবং তা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। মোটামুটি তার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে এবং সেই সাথে শুরু হয়েছে পুণ্যার্থীদের আনাগোনা। মেলাতে আগত পুণ্যার্থীর সংখ্যা যাতে ভালোভাবে কন্ট্রোল করা যায় তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। থাকছে সর্বক্ষণের পুলিশি প্রোটেকশন। মুড়িগঙ্গা নদীতে যাতে নৌকা বা ভেসেল চলাচলে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য মুড়িগঙ্গা নদীতে বাড়ানো হয়েছে নাব্যতা। মেলার দিনগুলিতে প্রধানত দিন ও রাত্রি 2 সময়েই এখানে ভেসেল চলাচল করে, তাই যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বিপর্যয় মোকাবিলা বাহিনী সবসময় এই নদীর আশেপাশে অ্যালার্ট থাকবে। সাগরদ্বীপের 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করার জন্য যাতে পুণ্যার্থীদের কাছ থেকে কোনো রকম বেশি ভাড়া না নেওয়া হয় সেদিকে পুলিশ বা সরকার কড়া নজরদারি রাখে। অটোর জন্য 50 টাকা এবং বাস ও ম্যাজিকের জন্য 40 টাকা করে এই ভাড়া ধার্য করা থাকে। দূর দূরান্ত থেকে যে সমস্ত পুণ্যার্থী আসে এবং রুম ভাড়া নিতে পারেন না তাদের জন্য থাকে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা। এছাড়া সাগরের তীরে মেলার মাটি ঢেকে যায় বিভিন্ন রঙের শেডে, যেখানে প্রধানত মেলা কর্তৃপক্ষের তরফ থেকেই পুণ্যার্থীদের জন্য ফ্রিতে থাকার ব্যবস্থা করা হয়। তো এই ছিল গঙ্গাসাগর নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। আশা করি তথ্যগুলি তোমাদের কাজে লাগবে। খুব তাড়াতাড়ি এই গঙ্গাসাগর আমি সরাসরি ভ্রমণ করতে চলেছি, তখন এই যে বিষয়গুলি আমি আলোচনা করলাম এগুলিকে তোমাদেরকে একেবারে সরাসরি দেখাবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।